আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে ডক্টর তিলকম দেখে বুঝতে পারছেন জেনারেল ওয়াকার গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসের অফিসারদের অনলাইন এবং ঢাকা সেনানিবাসে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে একটি অফিসার্স অ্যাড্রেস বলা হয়, সেই অ্যাড্রেসটি করেছেন। সেই অ্যাড্রেস নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি গত পরশুদিন রাতে আমি জরুরি অবস্থা জারির পায়তারা একটি অনুষ্ঠান করেছিলাম, সেই প্রসঙ্গটি এবং আরো বেশ কিছু ভোট পাকানোর চেষ্টা চলছে। সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত, সেই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম। শামস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির আগে থেকেই সেনাবাহিনীর কল্যাণে অনেক রকমের উদ্যোগের সঙ্গে যুক্ত। আপনি ৫ই আগস্টের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ কনক ভাই। ইটস অলওয়েজ এ প্লেজার কামিং ব্যাক। আপনার আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং দর্শক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু আপনাদেরকে বলি, আসলে আপনারা জানেন যে সার্বিক পরিস্থিতি কিন্তু একটু জটিল, একটু ভোট পাকানোর চেষ্টা চলছে। বিশেষ করে পলাতক হাসিনার অনুসারীরা যেভাবে আপনার চারিদিকে নানা অপপ্রচার এবং উস্কানি ছড়াচ্ছে, তাতে আমরা দেখলাম যে কিছু, আমি জাস্ট একটু বলি যে আপনি গত পরশুদিন এই অনুষ্ঠান এই শিরোনামে অনুষ্ঠান করেছিলাম যে জরুরি অবস্থা জারির পায়তারা। 24শে মার্চ সকালে সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার। ভেরি আনফর্চুনেটলি আমার দর্শকরা অধিকাংশ এটা বুঝতে পারেন নাই যে কি বলতে চেয়েছি। পায়তারা মানে হচ্ছে একটি ভোট পাকানোর চেষ্টা, একটি ষড়যন্ত্র চলছে। এবং আপনারা যদি দেখেন যে 25শে ফেব্রুয়ারি সেনা প্রধানের রাওয়া ক্লাবের ভাষণ, তার যে হুঁশিয়ারি, ফুলের স্টপ, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা, পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহের সাথে ইনফরমাল যে বৈঠক, সেই বৈঠক থেকে আবার হাসনাতের যে ফেসবুক স্ট্যাটাস, আবার উপদেষ্টা আসিফের যে ভিডিও বক্তব্য, সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকারকে এক ধরনের মেলাইন করার চেষ্টা ছিল। মানে মেলাইন বলবো, মানে জেনারেল ওয়াকারকে এক ধরনের বিতর্কের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছিল। হাসনাতের এই স্ট্যাটাসের পরে সেনানিবাসকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যুহ তৈরি করা হয়েছিল। তার দুদিন পরে ৫ জন লেফটেন্যান্ট জেনারেল, ৯ জন মেজর জেনারেলের উপস্থিতিতে 46 ব্রিগেড সহ সকল ব্রিগেড কমান্ডারদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। এবং আমার ধারণা যে তথ্য বিশেষ সূত্রে আমার কাছে এসেছে, যে রিপোর্টটি, সেই রিপোর্টে আমরা দেখেছি এইসব আলোচনাতে ইনফর্মাল হয় না যে ভাই দেশের কি অবস্থা, বোধহয় ইমার্জেন্সি ছাড়া উপায় নাই, এরকম কিছু কথাও সেখানে আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে যেটি মনে হচ্ছিল যে একটি জরুরি অবস্থা জারির যে পায়তারা, একটি প্রচেষ্টা, কারণ জরুরি অবস্থা জারি হলে এই মুহূর্তে সকল কিছুই ভেস্তে যাবে, সকল কিছুই ভণ্ডুল হয়ে যাবে। পাশাপাশি ডক্টর ইউনূসের যে চীন সফর, সেই চীন সফরকে কেন্দ্র করে আমাদের মনে হয়েছে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সার্বিক পরিস্থিতিটাকে ঘোলাটে করে একটি ফায়দা লোটার চেষ্টা করছে, যার জন্য আসলে সতর্ক করা হয়েছিল সবাইকে। এটা এক ধরনের প্রিএমটিভ মুড। এটা পৃথিবীর সব ক্ষেত্রে প্রচলিত। ঘূর্ণিঝড় আসার আগে যেমন সিগন্যাল দিতে হয়, না আসলে ভালো, যদি আসে তার আগে একটা পূর্বাভাস, সকলের প্রস্তুতি থাকা ভালো। এবং আপনারা সকলেই অবগত আছেন যে 111 যখন এসেছিল তখন বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাই জানতো না যে 111টা কেমনে আসলো। তো আগে থেকেই জানানো ভালো। তবে ভেরি আনফর্চুনেটলি আওয়ামী লীগ তো গালাগালি করছে, ডিজিএফ এর বট বাহিনী কিন্তু সক্রিয়, আমি দেখলাম সুমন ভাই ব্যাপকভাবে সক্রিয়, ব্যাপকভাবে গালাগালি করতেছে আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগ আমলে যেমন দিত সেরকম কমেন্টস। পাশাপাশি বিএনপিরও কিছু হুক্কা হুয়া বাহিনী দেখলাম ঝাঁপাই করছে, হুক্কা হুয়া। তো এদের প্রত্যেককে আমি চিনি, প্রত্যেকের সম্পর্কে জানি, সে প্রসঙ্গে বিস্তারিত গেলাম না। এবং দর্শক, এই যে ঘোট পাকানোর কথা আমরা বলছি, তার একটা নিয়ামক হচ্ছে ইতিমধ্যেই গত কয়েকদিন আগে একটি টেলিফোন আলাপ, সাম মেজর হাফিজ, তার সাথে এক চিটারের একটি টেলিফোন আলাপ মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে একটু আমি জানি ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন, তারপর আমি একটু শোনাতে চাই আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, প্রথমত আমি একটা অ্যানালাইসিস করি। প্রথমত হচ্ছে এইচপিএম শেখ হাসিনা, উনি, আপনি যে কথাটা বললেন যে উনি তার উপরে প্রচন্ড খেপা। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলুন প্লিজ, আমি বলতেছি। আমার কথা হলো, উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে। একটা হচ্ছে মানে উনি জানে যে সে নেত্রী খুব খেপা, এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা যোগাযোগ করার চেষ্টা করছিল, এবং সে কেটে দিছে। মানে এখন আর যোগাযোগ নাই। যাওয়ার পরে একবার ফোন করে নেয়, ওনাকে অনেক বোকাচোকা করছে। হ্যাঁ, আচ্ছা। এখন হলো যে উনি আমাকে বলছে যে আমি তো উনাকে ছাড়া দিল, আসলে উনি ভুল করছে কিন্তু ইন্টেনশনালি করে নাই। ঠিক আছে, ইন্টেনশনালি কিছুই করে না, ভয় ভীতু মানুষ তো। কারণ আমাকে তো আমরা বিস্তারিত শোনার দরকার নাই। অর্থাৎ এখানে বলার চেষ্টা হয়েছে যে
জেনারেল ওয়াকার এই মেজর হাফিজকে ডেকে বলেছেন যে নির্বাচন হবে, আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে। এই ছেলে বলা, এই চিটার মিনহাজ নাকি তার নাম, ইতিমধ্যে তার নামে নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়ার বেশ সরব তথ্য নিয়ে। সে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা নাকি চুপ্পুকে বলেছিলেন জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নিতে, চুপ্পু নেয় নাই, তিনি তার উপর খুবই খাপা, এবং এই দাবি করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনের আগে তার যে নির্বাচনী কি বলবো এজেন্ডার মধ্যে বা তার টুইটে যে লিখেছেন যে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে বাংলাদেশে, সে নাকি এটা লিখে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই টুইট, সে ড্রাফট করে দিয়েছে। এখন নাকি পরিকল্পনা হচ্ছে যে ভারত আমাদের প্রেসিডেন্ট চুপ্পুকে আমন্ত্রণ জানাবেন, এবং সে বলছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়াতে থাকবে তখন যেন চুপ্পু সাহেব ইন্ডিয়াতে যান, তাহলে আমি প্রেসিডেন্টের ট্রাম্পের বহরে আমি থাকবো, আমি তখন একটা ভূমিকা রাখতে পারবো। অর্থাৎ দেখেন মানে নানা রকমের আনস্টেবিলিটি, এবং জেনারেল ওয়াকার চুপ্পু সবকিছু মিলিয়ে আরেকটা উস্কানি এখানে চলছে। তো আমি প্রথমে যদি সুমন ভাই আপনাকে দিয়ে শুরু করি, এই যে জরুরি অবস্থা যদি পায় তারা, এই প্রসঙ্গটা আমি আপনার সঙ্গে চেক করছি, এর আগে আরো দুইজনের সঙ্গে আমি চেক করছি ঢাকার দুই অফিসারের সঙ্গে, যে আসলে কি আলোচনা হয়েছে, কিভাবে হয়েছে। আপনার কাছ থেকে একটু শুনি, এই যে একটা ঘোট পাকানো হচ্ছে পরাজিত হাসিনাদের চেষ্টা, আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে ভাই। ধন্যবাদ। তো চেক করার কথাটা যেহেতু বললেন, আপনার মনে আছে যে যখন চেক করেন, আমার কিন্তু প্রথমে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনটা ছিল যে এই ধরনের কোনো সিচুয়েশন এখন হতে পারে না, বা আমি দেখি না ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে। তার কারণটা কি ছিল আমি আপনাকে বলি। প্রথমত অনেক ঝড় ঝাপটা বা আশপাশে অনেক কিছুই হচ্ছে যেগুলো মিলানো যাচ্ছে না, বাট তারপরেও ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাবিলিটির জায়গা কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখন আরো মজবুত। বাট একটা জিনিস তো ঠিক আছে, সবসময় এটা চলে যে আপনি তো বলেন নাই কখনো যে এটা হবে, আপনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এমন একটা পায়ে তারা চলছে। ওই নাসিরুদ্দিন হোজ্জার গল্পের মতন, যে গ্লাস দিল, যে পানি সহ একটা থাপ্পড় মেরে দিল মেয়েটাকে, তুই থাপ্পড় মারলেন কেন? ওই গ্লাস ভাঙার পরে তো থাপ্পড় মেরে লাভ নেই, আগেই মেরে দিলাম যদি তাতে হুঁশ থাকে। হয়তো এইভাবে আপনি জিনিসটা দেখছেন। এখন আমাদেরকে কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে আমাদেরকে যারা স্ট্যাবিলিটিটা ব্রেক করে দিতে চায়, সরকার, সেনাবাহিনী, জনগণ, রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে, একটা সংখ্যা তৈরি করতে চায়, অথবা এখন বর্তমান সরকার যেই সংস্কারের কাজগুলো নিয়ে আগাচ্ছে সেই কাজগুলোকে ভণ্ডুল করে দিতে চায়, তারা কিন্তু আপনি বলেন কি না বলেন সবসময় চাবে যে আমাদের এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হোক যেখানে জরুরি অবস্থা জারি করতে সরকার বাধ্য হবে। এবং জরুরি অবস্থা জারি যে সেনাবাহিনীর প্রেসারে হবে, এটা কিন্তু খুব কম জায়গায় হয়। আপনি ভারতের ইতিহাসে তাকান, আমাদের ইতিহাসে তাকান, জরুরি অবস্থাটা সরকার যখন একটা বেকায়দায় পড়ে যায়, ধরে না আমি বলি আজকে আওয়ামী লীগ যেই ইতরামিগুলা করতেছে, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে স্ট্যাবিলিটিটা নষ্ট করার জন্য যেই ধরনের কাজ হচ্ছে, দেশে ধরেন অভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তো এই যে কোনো সময় একটা সরকারকে কিন্তু বাধ্য করতে পারে জরুরি অবস্থা জারি করে সিচুয়েশনটা কন্ট্রোলে নেওয়ার জন্য। বাট সরকার করতে চায় না কেন? তাদের সরকারের দুর্বলতাটার প্রকাশ পায়, যে সরকার ম্যানেজ করতে পারতেছে না। তো সেই হিসাবে আমি মনে করব একটা ওয়ার্নিং আপনি দেওয়ার চেষ্টা করছিলেন, সেটা হয় না, এই ধরনের কিছু আমি আপাতত হচ্ছে না, সেটা আমরা বুঝি আলহামদুলিল্লাহ। বাট আমাদেরকে এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে। একটা এক্সাম্পল আপনি দেখালেন যে এই যে মেজর হাফিজ এবং আরেকজন ধাপ্পাবাজের মধ্যে একটা কথোপকথন। আমি কিন্তু কনক ভাই, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি এবং আমি এটা ল্যাব টেস্ট করে দেখেছি, যে এবং ল্যাব টেস্টে পরিষ্কারভাবে আসছে 88% অথেন্টিসিটিতে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা একটা অডিও। তো আমি ধরে নিতে পারি আপনি যে কথাটা বললেন, বর্তমান সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আরো বিতর্কিত করবার জন্য এটা একটা চেষ্টা মাত্র। এই চেষ্টাগুলো তারা চালাই যাবে এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে যেন আমরা এই ফাঁদগুলোতে পা না দিই, এবং আমরা যেন জরুরি অবস্থা জারির মতন জায়গায় অথবা তার থেকেও খারাপ কিছু জায়গায় না চলে যাই। এই ব্যাপারে আমার বক্তব্য এতটুকুই। না ওইটাই ধরেন, এবং আমি যেটা দেখলাম যে এটা নিয়ে জি আমি বলছিলাম যে আমার বক্তব্য এখানে আছে, কর্নেল শামসকে বলছি। আর একটা আমি একটু অ্যাড করতে পারি আপনাদের দুজনের জন্য, সেটা হচ্ছে কিন্তু এইখানে দেখেন আমরা অনেক সময় বলি ডিজিএফআই, এনএসআই বাদ দিয়ে দাও, র্যাব বাদ দিয়ে দাও, গুম খুন এগুলোর সাথে জড়িত। পৃথিবীর কোন দেশে তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাকে বাদ দেয় না? একটা অস্ত্র আছে, সেটা আপনি খারাপ লোকের হাতে যাতে না পড়ে সেটা নিশ্চিত করবেন। আওয়ামী লীগের মতন পশুর হাতে যাতে ডিজিএফআই বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলা
ব্যবহৃত না হয়, অপব্যবহার না হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখন এই যে ধরনের তৎপরতাগুলো চলতেছে, বা আমাদের প্রতিবেশী ভারতের গোয়েন্দা বাহিনীর যে তৎপরতাগুলো চলতেছে, সেগুলো তো আমাদেরকে ঠেকাইতে হবে, আমাদেরকে তো কাউন্টার ইন্টেলিজেন্স দরকার হবে। সুতরাং এই স্বার্থেই আমি বলি যে আমাদেরকে অবশ্যই ডিজিএফআই দরকার হবে, পরিশুদ্ধ ডিজিএফআই, আমাদের এনএসআই দরকার হবে, এবং আমাদের গোয়েন্দা বাহিনীকে আরো তৎপর থাকতে হবে। আপনি পরবর্তীতে যে ওনার চিফের অ্যাড্রেসের কথা বলেন, সেখানে আমরা নিশ্চয়ই পরে যাবো। সবকিছু মিলাই আমি অবশ্যই বলবো গুম খুন না, গুম খুনের প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের গোয়েন্দা, সক্রিয় গোয়েন্দা বাহিনীর দরকার হবে। সুমন ভাই, উদ্ভূত যে পরিস্থিতি, অর্থাৎ যে জটিলতা তৈরি হলো বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের পরে, এটা কিন্তু অনেকটা জটিল পরিস্থিতি তৈরি হলো। কিন্তু এর মধ্যে আরো কিছু বিষয় যেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, এই যে ধরেন দোজ পিপল যারা প্রত্যক্ষভাবে অনেক অপকর্মের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় বহাল। কারণ ওয়াকার সাহেব তার উদারতার কারণে হোক, ভালোবাসার কারণে হোক, তার সেনা প্রীতির কারণে হোক, তারা ধরেন যেই উনি সবাইকে শপথে বহাল রেখেছেন। তো এটাও কিন্তু একটা ঝুঁকির জায়গা, কিন্তু আমরা যেটা মনে করি, তার জন্য ধরেন আমাদের চিন্তার জায়গাটা বা উদ্বিগ্নতার জায়গাটা ও এরকমই আর কি। তো কর্নেল শামস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শামস ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? উনি মনে হয় ওনার নেটে ওনাকে হ্যাং দেখাচ্ছে। তাই তো দেখছি। আমি কি ওনার ফোনটা একটু নিতে পারি? উনি সম্ভবত ফোনে, আমি রিং দিচ্ছি, আপনি রিং দিচ্ছেন আমাকে। আপনাকে আমরা হ্যাং দেখতে পাচ্ছি স্যার। উনি বের হয়ে আবার ইন করুক, আপনি আবার জয়েন করতে পারেন স্যার, বা আউট হয়ে আবার ইন করুক। আপনি ইউ ক্যান জয়েন এগেইন, উই আর অন দ্য লাইন। তো এই আঙ্গিকে এবং সুমন ভাই, ডক্টর ইউনূসের চীন সফরটা কিন্তু আরেকটা বড় একটা কারণ এই অস্থিরতা। জি, এটা ভারত সবসময় যাবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আপনি যেই রিপোর্টটার, আপনি যে আগের অনুষ্ঠানের কথা বলছিলেন জরুরি, সেখানে কিন্তু আপনি একটা মিটিং এর কথা বলছিলেন এবং আপনি একটা রিপোর্ট দেখাচ্ছিলেন। এখন সেই মিটিংটা অ্যাকচুয়ালি কিসের মিটিং ছিল আমি জানি, আমি সুতরাং আপনাকে বলি, সেটা কোনো আলাদা জরুরি মিটিং ছিল না যেখানে সেনাপ্রধান 5 জন লেফটেন্যান্ট জেনারেল, পিএসও, আর্মি হেডকোয়ার্টারের বিভিন্ন ডাইরেক্টরেটের প্রধান তাদের সাথে কথা বলেছেন। সেটা ছিল বস্তুত একটা রেগুলার মিটিং, যেটা প্রতি মাসে 2 বার হয় সেনা সদরে। বলা হয় ডিভিশনাল অপারেশনাল প্ল্যানকে ভেটিং করা বা আপডেট করা হয়, আমাদের যে অপারেশনাল প্ল্যানগুলো থাকে প্রতিটা ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকাতে, সেগুলাকে অনুমোদন করা, যে নতুন করে প্ল্যান তৈরি হচ্ছে সেগুলো অনুমোদন করা। এবং সেটা সেই ধরনেরই একটা মিটিং ছিল যেখানে স্বাভাবিকভাবে তাদের উপস্থিত থাকার কথা, তারা উপস্থিত ছিলেন, এবং এইটা আলাদা কোনো মিটিং ছিল। ঘটনা হয়েছে কি 2 যখন 4 মিলে যায় আর কি, চারিদিকে এরকম একটা ক্যাওটিক সিচুয়েশন, এর মধ্যে যারা এই রিপোর্টটা লিখছে, এবং আপনি যে রিপোর্টের উপর ভিত্তি করে যে একটা গোয়েন্দা প্রতিবেদনের, তারা এই সুযোগটা নিচ্ছে। এবং আমি মনে করি একটা শঙ্কার জায়গা কি, রিপোর্টের ভাষা এবং যে ফরম্যাট, সেটা কিন্তু আমাদের যে একটি নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভাষার সাথে মিলে যায়। তার মানে সেখানকার অবসরপ্রাপ্ত বা সেখানে এখনো চাকরি করছেন এমন কেউ হয়তো এই ভুয়া রিপোর্টটা তৈরি করে ছেড়ে দিছিল, সেটা আমার একটা শঙ্কার জায়গা। না, আবার এমনও হতে পারে যে তারা একটা পাবলিক ওপিনিয়ন দেখতে চাইছে, যে জরুরি অবস্থা দিলে কি হয়, পাবলিক কি বলে। আপনি কি লিটমাস টেস্টের কথা বলতেছেন? লিটমাস টেস্ট, যাতে পাবলিক ওপিনিয়নটা কি আসে, হয় না এরকম? মাঝখানে তো এরকম বিভিন্ন সিচুয়েশন। এই টেস্ট করতে গিয়ে তো সব থেকে বিপদে পড়বার কথা আসলে বর্তমান সরকার এবং জেনারেল ওয়াকারের রেপুটেশন। হয়তো আমি জানি না তার অনুমতি নিয়ে করা হয়েছিল কিনা, বাট হ্যাঁ, সেটা সম্ভাবনা আমি উড়াই দেবো না, বাট কর্নেল শামস ইজ ব্যাক। মানে জি, শামস ভাই, আপনি কিভাবে দেখেন এই যে জরুরি অবস্থা বা এই সবকিছু মিলে আপনি কি মনে করছেন? শামস ভাই তো আপনার হ্যাং হয়ে গেছে। কর্নেল শামস, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত ওনার উনি জয়েন করবেন, আমরা কন্টিনিউ করি। তো এর মধ্যে ধরেন আমার ধারণা যে মানে আমি যেটা মনে করছি যে আমাদের দর্শকরা হয়তো মনে করছিল যে যারা আমাদের রেগুলার দেখেন আমার চ্যানেল, তারা হয়তো ভাবছিল যে আমি যে বলছি যে 24 তারিখে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অ্যাড্রেস সেনা প্রধানের বক্তব্য রাখবেন ওরা হয়তো ভাবছে যে জরুরি অবস্থা বুঝি এই পদ্ধতিতে ঘোষণা হয়। জরুরি অবস্থা কখনো এই পদ্ধতিতে ঘোষণা হয় না। বাট এগুলো হচ্ছে আমাদের অতীত যে অভিজ্ঞতা বলে, অতীতের যে পর্যবেক্ষণ, সেগুলো হচ্ছে যে সবার সমর্থন নেওয়া, সবার সঙ্গে একটা করা, নিজের কমান্ডকে প্রতিষ্ঠা করা, অনেক রকম বিষয় থাকে। আমি মনে করি না যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেই জাতীয় পদক্ষেপে যাবেন। তিনি যান, এটা আমরা চাই না। এটা একমাত্র চাই এখন হাসিনার অনুসারীরা। তারা মনে করে যে একমাত্র জরুরি অবস্থা দিয়ে যদি ইউনূস সরকারকে সরানো যায়, তাহলেই তাদের জন্য আমার ভাগ্য খুলে যাবে। কর্নেল শামস আবার জয়েন করছেন।
আমি একটু দেখে ওনাকে পাই কিনা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, জি। সাধারণত একটু বলেন তো এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু শুনি আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন এই যে সার্বিক যে জটিল পরিস্থিতি, একটা ঘোলাটে পরিস্থিতি। অ্যাকচুয়ালি গত 1 মাস ধরে কতগুলো ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কিছু কনফিউশন তো তৈরি হয়েছে বটেই। তার মধ্যে আপনার মনে আছে যে 25 তারিখ, যেটা আপনারা বলেছেন, 25 তারিখের রাওয়াতে সেনাপ্রধান যে কথাগুলো বললেন, ওনার কথাগুলো খুব হার্শ ছিল, বডি ল্যাঙ্গুয়েজটা টাফ ছিল। সেখান থেকে কিন্তু এই যে কনফিউশন গুলা বা একটা ব্যাকলেস তো হয়েছেই। তার পরবর্তীতে আমরা দেখলাম যে জাতিসংঘের যে রিপোর্টটা আসলো, এই রিপোর্টটা কিছুদিনের মধ্যেই আর্মি হেডকোয়ার্টার থেকে একটা রেসপন্স গেল। জাতিসংঘের যে রেসিডেন্ট, বাংলাদেশের যে রেসিডেন্ট অফিস আছে, এই অফিসের রেসপন্স গেল। সেটাও আমরা এটা সাধারণত সরাসরি আর্মি হেডকোয়ার্টার থেকে এই রেসপন্সটা যাওয়া দরকার ছিল না, বা এটা আমরা এখনো জানি না এটা কি গভর্নমেন্ট এন্ডোর্স করেছেন কিনা। বাট আমরা দেখলাম যে এই চিঠির কোনো কপি ইভেন এভরি তো যায়। সো তার পরবর্তীতে কিন্তু অনেক অনেক কথাবার্তা হয়েছে, লট অফ নেগেটিভ ডিসকাশন অ্যাবাউট যে আর্মিরা ঠিক করলো কিনা। দেয়ার আফটার আমরা দেখলাম যে আরেকটা জিনিস হলো, জাতিসংঘের যে হিউম্যান রাইট কমিশনার মিস্টার ভলকার তুর্ক, উনি একটা কথা বললেন যে গত বছর এপ্রিলে যে গত বছর জুলাইতে যে গণ আন্দোলনটা হয়েছিল, তখন বাংলাদেশ আর্মি যে তারা যেন মানুষের এগেনস্টে না যায়, আদারওয়াইজ তাদের জাতিসংঘ পার্টিসিপেশনটা কোশ্চেনেবল হয়ে যেতে পারে। এই ব্যাপারেও আমরা আর্মির তরফ থেকে একটা কুইক রেসপন্স দেখলাম, যে বলা হলো যে না, এই ধরনের কোনো কমিউনিকেশন আমাদের সাথে হয় নাই, সরকারের সাথে হয়েছে কিনা আমরা জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে, অল দিস ওয়ার নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। মানে আপনি যেরকম বললেন, সুমন যেটা বললো, যে অনেক এখন ডিস্টেবিলাইজিং অপারেশন চলতেই থাকবে, আওয়ামী লীগ করবে, আমাদের পার্শ্ববর্তী দেশ করবে, বিকজ ডক্টর ইউনূস সরকারকে দুর্বল করা বা যা দুর্বল দেখানোটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমাদের সবাইকে রেসপন্সিবল হতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আর্মি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিয়ার। এবং আর্মি চিফ অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময়ে ওনার পজিশনটা অনেক ভালনারেবল অ্যাজ ওয়েল এজ পাওয়ারফুল। সো হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হিজ পাওয়ার, হাউ হি ইজ গোইং টু ইউজ ইট প্রপারলি। অ্যাট দ্য সেম টাইম উনি এমন কিছু বলা ঠিক হবে না যেটাতে অনেক কনফিউশন তৈরি করে। যাই হোক, সো এই সমস্তগুলো দিয়ে একটা প্রচন্ড একটা আমাদের সেনাপ্রধানের এগেইনস্টে অনেক ধরনের নেগেটিভ একটা ইয়ে চলছিল। তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে 2 ছাত্র নেতাদের সাথে ওনার যে মিটিংটা, যেটা আসাদ আব্দুল্লাহ এটা সে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিল। তারপর তো এটা নিয়ে অনেক ধরনের চর্চা হলো। অ্যান্ড তো যেটা এই পরিপ্রেক্ষিতে যে একটা ইভেন একটা থ্রেট আসলো যে সেনানিবাসের দিকে কোনো একটা মার্চ হইতে পারে, এবং তখন সেনানিবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হইলো। এবং তারপরে আমরা শুনলাম যে আপনিও যেটা শেয়ার করেছিলেন যে সেনা অফিসারের সাথে সেনাপ্রধান মিট করছেন। তো আমার পার্সোনাল টেক হইলো যে গতকালের যে ইয়েটা হলো, দিস ওয়াজ ইনফ্যাক্ট সেনাপ্রধান মাঝে মধ্যেই অফিসারের সাথে কথা বলেন, ইজ ইন এ ওয়ে ইট ইজ রুটিন। কিন্তু এবার এটার ইম্পর্টেন্সটা বেড়ে গেছে, বিকজ যেটা বলেছিলাম গত 1 মাসে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এই কনফিউশন একটা ইম্প্যাক্ট কিন্তু আর্মি অফিসারদের মধ্যেও পড়ে, যে হোয়াট ইজ দি টেক অফ এটা পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের আসলে বক্তব্যটা কি, আমরা কি বিশ্বাস করবো, কি বিশ্বাস করবো না। সো সেনাপ্রধান সেটাই করেছেন, উনি একটা অ্যাড্রেস করেছেন, এবং আই ফিল দ্যাট দি অ্যাড্রেস ওয়াজ ভেরি রেসপন্সিবল, ইট ওয়াজ গুড রাদার। আমি মনে করি যে সেনাপ্রধান যা বলেছেন, দিস আর অল গুড। উনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন, প্রভোকেশনে যেন তারা সোয়ে না হয় সেটা বলেছেন, এবং এনিওয়ে হি সেড ক্লিয়ারলি যে উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ স্টেবিলিটি ইন দি কান্ট্রি। তো গতকালের এটা আমার কাছে ভালোই মনে হয়েছে, দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সেনাপ্রধানের জন্য একটা কানেকশনটা, ইমিডিয়েট কানেকশন উইথ হিজ অফিসার্স, ইট ওয়াজ রিকোয়ার্ড। তো সেটা হয়েছে। আর আপনি যেটা বললেন যে একটা স্পেকুলেশন ছিল যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি হবে না, ইনফ্যাক্ট আমরা যারা কিনলি অবজার্ভ করি আর্মিকে, এই মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণা করার মতো কোনো স্কোপও নাই, কোনো কারণও নাই। ইনফ্যাক্ট গভর্নমেন্ট ইজ নট ডুইং ব্যাড অ্যাকচুয়ালি। দেয়ার বিপ্লব পরবর্তী সময়ে যে কনফিউশন গুলো হয়, যেখানে উই আর অ্যাকচুয়ালি ফাইটিং এ ভেরি ডেডলি এনিমি, তো তাদের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো হতেই থাকবে। এই ডিসইনফরমেশন অপারেশন চলতে থাকবে, ডিস্টেবিলাইজেশন অপারেশন চলতে থাকবে, কিছু ল অ্যান্ড অর্ডার, প্ল্যান ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি করা হবে। বাট আমরা যেটা নিয়ে আমরা আসলে একটু চিন্তা করা উচিত যে গভর্নমেন্ট এবং সেনাবাহিনীর মধ্যে যেন কোনো ডিভিশন না থাকে, কোনো ডিফারেন্স না থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট।
এটার জন্য ডক্টর ইউনূসের দায়িত্ব আছে, এবং আমি এমনকি সেনাপ্রধানের দায়িত্ব আছে, এবং সেনাপ্রধানের আশেপাশে ওনার যারা ক্লোজ কনফিডেন্ট আছেন তাদেরও দায়িত্ব আছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর উপরে প্রপার গাইডেন্স আছে কিনা সরকারের, সেটা ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আরো ভালো গাইডেন্স থাকা দরকার। বিকজ ব্যক্তিগত আলাপচারিতায় আমার কাছে যেটা মনে হয়েছে উইথ সাউথ ইন্টেলিজেন্স অফিসার্স, দে আর নট গেটিং প্রপার গাইডেন্স ফ্রম দি গভর্নমেন্ট অ্যাজ টু হোয়াট দে আর সাপোজ টু ডু। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ইন এ ওয়ে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এই গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু সরকারের একটা আন্ডার কমান্ড, দে আর নট আন্ডার দি আর্মি হেডকোয়ার্টার্স। সো সরকারের প্রপার কন্ট্রোল এন্ড গাইডেন্স এই সংস্থাগুলোর দরকার। আর এটা খুব এই জন্য দরকার যে এই গোয়েন্দা সংস্থাগুলো গত বিপ্লবের পর তারা তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক মিসগিভিং তৈরি হয়েছে, অনেক ফিয়ার তৈরি হয়েছে, একটা তৈরি হচ্ছে। সো এই সময় তাদেরকে একটু প্রপার গাইডেন্স দেওয়া, প্যাটিং করা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যদি প্রপার কন্ট্রোল না থাকে, গাইডেন্স না থাকে, দে মাইট ফিল দ্যাট দে আর নট বিং ভ্যালুড। এবং এই সময়ে এই সমস্ত গোয়েন্দা সংস্থা যদি প্রপারলি তাদের সক্ষমতার পুরোটা যদি তারা ইউজ করতে না পারে পজিটিভলি, আমি বলছি না যে গোয়েন্দা সংস্থা আগে যেভাবে কাজ করে সেভাবে করুক, বাট ক্লাসিক যে গোয়েন্দা অপারেশন গুলো করা দরকার, এই কাজগুলো করা দরকার, এটা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে সরকার, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ভেরি ভেরি ক্লোজ একটা রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টিল সাচ টাইম আমাদের ইলেকশনটা হয়। আর অবশ্যই অল অফ আস যারা দায়িত্বে আছেন তারা সবাইকে কিন্তু কেয়ারফুল দিতে হবে যে এভরি অ্যাকশন অর এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। আমি আপনি টক শোতে বললাম, না হয় আমরা কিছু গালি শুনবো, বাট সেনাপ্রধানের লেভেল থেকে, সরকার প্রধান লেভেল থেকে বা উপদেষ্টাদের লেভেল থেকে একটা কথা কিন্তু অনেক কনোটেশন হয়ে যায়। তো অল অফ আস, অল অফ দেম উইল হ্যাভ টু বি রেসপন্সিবল। এটাই কনক ভাই, এই ব্যাপারে আমার পেক। যে আমার মনে হচ্ছে যে আমাদের, আপনি যেটা বললেন যে গোয়েন্দা সংস্থা বা আমাদের যে এজেন্সি গুলো আছে এগুলো কি কাজ করছে, এই জায়গাটায় নিশ্চয়ই কিছু প্রশ্ন অবশ্যই আছে। এবং আমার তো মনে হয় যে এনটিএমসি বা বিভিন্ন যে আমরা যে ডিজিএফআই যে বিভিন্ন প্রস্তুতির কথা শুনতাম, আমি গতকাল আমার ভিডিওটা দেখে আমি দেখলাম যে দে অল আর অ্যাক্টিভ। এবং আমি এই জায়গায় সেনাবাহিনীর ঊর্ধ্বতনতার মনোযোগ আকর্ষণ করবো। হাসিনার আমলের বট কমেন্টস যদি এখনো চলে, এগুলো খুবই দুঃখজনক হবে, কারণ হাসিনা বহু চেষ্টা করছে, ঠেকাইতে পারে না। এইসব বট কমেন্টস আমরা গণিও না, পাত্তাও দেই না, কিন্তু তারপরও কেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে, তাই না? আপনি তো কমেন্টস অনুযায়ী টাকা দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে এই গোয়েন্দা সংস্থার, আমি মনে করি যে 11 তারিখ হাসিনাতের সঙ্গে সেনাপ্রধানের ইনফর্মাল যে বৈঠক, সেই বৈঠকের বক্তব্য, হাসনাত 20 তারিখে যখন এটি তার ফেসবুকে স্ট্যাটাস দিল, তার সেই কাছাকাছি সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের হঠাৎ করে একটি ভিডিও বক্তব্য, এই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে তদন্ত করে দেখা খুব প্রয়োজন যে এখানে কোনো সিন্ডিকেটেড এফোর্ট ছিল কিনা, যে এরকম একটা ঘটনার মাধ্যমে আমরা একটা পরিস্থিতি তৈরি করব যে সেনাপ্রধান বলছেন যে রিফাইন্ড আর্মি আসবে, রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, আবার এই সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চিফ করতে চান নাই। তো এরকম কিছু প্রভোকেটিভ কথা বা এরকম কিছু বিষয় সামনে এনে কোনো সিচুয়েশন তৈরি করা হয়েছিল কিনা, আমার মনে হয় যে এটা নিশ্চয়ই ইনভেস্টিগেট করে দেখা দরকার। এখানে একটা জিনিস একটু আমি বলি, এখানে একটু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের খেলাটাও কিন্তু ভালো মতো খেলা হয়। কারা খেলে, কাদের স্বার্থে খেলে, সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। আমি মনে আছে আমরা যখন বিক্রম মিস্ত্রি, ভারতীয় পররাষ্ট্র সচিব, যখন আমাদের বাংলাদেশে আসলেন, পররাষ্ট্র দপ্তরের সাথে কথা বললেন, প্রফেসর ইউনূসের সাথে কথা বললেন, এবং পরবর্তীতে ওনারা বিকালবেলায় সেনা প্রধানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেন। যদি সেটা নিয়ে একটা প্রোগ্রামে আমরা কথা বলছিলাম, তাই না? এবং সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সেনা প্রধান কেন কথা বললেন এবং কি কথা হয়েছে সেটা কেন প্রেস ব্রিফিং এ পরে আসে নাই পররাষ্ট্র। এখন দেখেন, পরে আমি খোঁজ নিয়ে যেটা জানি, এবং সেটা ফ্যাক্ট, মানে আমি তো ধরেন কাউকে খুশি করার জন্য বলতে পারি, আরেকটা হতে পারে সত্যি যেটা, সেটা আমরা বের করে বলতে পারি। তো সত্যির দিকটা আমি বলি, সেটা হচ্ছে তারা যখন বিক্রম মিস্ত্রি এবং তার ডেলিগেশন যখন চলে যাচ্ছে, তারা দেখলো যে 45 থেকে 48 মিনিট ডিলে হবে তাদের ফ্লাইট। তখন তারা পররাষ্ট্র দপ্তরে যোগাযোগ করে জানায় যে আমাদের ফ্লাইটও ডিলে হবে, আমরা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের বাসার কাছাকাছি আছি, আমাদের পক্ষে কি সম্ভব হবে তার সাথে একটা মিটিং করা বা দেখা করা, সৌজন্য সাক্ষাৎ? তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাপ্রধানকে বলে যে তারা আছে, আপনার কি সময় হবে? সেনাপ্রধান বলে যে তাহলে আপনারা প্রধান উপদেষ্টাকে জানান, ওনার ব্লেসিং নিয়ে তাহলে আমি করি। প্রধান উপদেষ্টাকে জানানো হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেনাপ্রধান টকিং পয়েন্টস গুলা কি কি বলবেন সেটা ঠিক করে নেন।
দেখেন এই জিনিসটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সেদিন তাদের ব্রিফিং এ বা পরদিন সকালে ক্লিয়ার করে দিত, তাহলে কিন্তু এই মিস ইনফরমেশনের কারণে এই সন্দেহ, অবিশ্বাস, কারণ ভারত কি করলো দেখেন, তারা কিন্তু সন্ধ্যার মধ্যে নিউজটা ছেড়ে দিল এবং সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের কথা হয় বা এই ধরনের কথাগুলো দেখেন প্রতিটা কিন্তু ভারতের দিক থেকে আসে। কেন আসে? তারা কিন্তু চায়, ধরেন আমি এবং আপনি মিলে একটা ষড়যন্ত্র করতেছি, আপনি কিন্তু কখনো বলবেন না যে আপনার সাথে আমার কথা হইতেছে কোনো গুরুত্বপূর্ণ প্রতিদিন কথা হয় ষড়যন্ত্রের কথা। যখনই তারা এটা বলে, তারা অ্যাকচুয়ালি বলে প্রমাণ করতে চায় যে আমাদের মধ্যে কিছু একটা ষড়যন্ত্র হইতেছে, চুপি চুপি আমরা কিছু করতেছি। তারা কিন্তু এটা চুপ থেকে যাইতো। তো দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বলবো আপনারা এটার ব্যাখ্যা দেন নাই। এখনো আমি যদি ভুল বলে থাকি, আপনারা এখনো ব্যাখ্যা দিয়ে বলেন যে আমি ভুল, অথবা আপনারা তখন ভুল করছিলেন। তেমনি ভাবে হাসনাত এবং সার্জিসের যে সাক্ষাৎকার, সেখানে কিন্তু আমি সার্জিস তারা দুজন ক্যান্টনমেন্টে গেছিলেন, একই সময় একটা ভিডিও দিয়েছিলেন। হাসনাত সার্জিসের এই যাওয়াটা আমি এক্ষেত্রে সেনাপ্রধানকে দায়ী করব অন্য একটা ব্যাপারে। স্যার জেনারেল ওয়াকার, আপনি কিসের জন্য এই ছাত্র, তারা যখন আন্দোলনের বীর সেনানী ছিল বা ছাত্র নেতা ছিল, তারা আপনার কাছে নাকি প্রতি সপ্তাহে 1-2 দিন অফিসে গিয়ে দেখা করছে, বাসায় বসে চা খাইছে। আমি স্যার চাকরি করছি 23 বছর, আমার তো কোনোদিন সেনাপ্রধানের অফিসের সামনে দিয়ে হাঁটার সুযোগ হয় নাই, বাসায় যাওয়া তো দূরের কথা। আপনি তাদেরকে, ঠিক আছে, তাদেরকে আপনি আদর করতেন, তাদের মতো আরো অনেককে আদর করতেন, বাসায় যেতে দিচ্ছেন, কিন্তু যেই মুহূর্তে তারা একটা রাজনৈতিক দলের নেতা হয়ে গেছে, কিভাবে তারা আপনার বাসায় যায়? আপনি কি কখনো চিন্তা করতে পারেন যে আপনি সেনাপ্রধান, একটা সরকার আছে, রাজনৈতিক নেতারা, এরা ছাড়াও কিন্তু এই দুইজন ছাড়াও অনেক বড় রাজনৈতিক নেতারাও কিন্তু তার বাসায় যাওয়া আসা করেছেন। কিভাবে তারা যাবেন এবং কেন যাবেন? এবং যদি যায় সেক্ষেত্রে পারমিশনের দরকার আছে এবং পরে একটা নোট পাঠানোর দরকার আছে, আসছিল এবং এই ব্যাপার নিয়ে তারা আলাপ করে গেছে। এটা কিন্তু স্বাভাবিক জিনিস না। অনেক জিনিস আপনি আপনার হয়তো স্নেহ বা অন্য কারণে অ্যাকসেপ্ট করে নিয়েছেন স্যার, এই জিনিসটা নর্মের কারণে সেটা আপনার জন্যই ক্ষতিকর। সেটাকে আপনি একজন সেনাপ্রধান, আমি বোকামি বলবো না, বাট এটা কিন্তু সঠিক না। এই জিনিসটার কারণে একটা সুযোগ তৈরি হচ্ছে, একটা সন্দেহ তৈরি হচ্ছে। এবং দেখেন এখন আপনি দেখেন তারপর একটা পোস্ট এসেছে যেখানে তারা চা খাইতে গেছিল আপনার কাছে, অথবা কোনো ব্যাপার নিয়ে নালিশ করতে গেছিল। তবে সুমন ভাই, আপনি যেটি বলছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট নাই বা পরিবর্তিত যে পরিস্থিতি, ছাত্রদের আন্দোলন বা সবকিছু মিলিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি, এবং ডক্টর ইউনূস আসলে যেভাবে চাচ্ছেন, ডক্টর ইউনূস কিন্তু ওইভাবে হস্তক্ষেপ করছেন না সেনাবাহিনীর বিষয়ে। বা ধরেন ডিজিএফআই যেভাবে ডক্টর ইউনূসকে বা অতীতে প্রাইম মিনিস্টারকে কন্টিনিউয়াস রিপোর্ট দিতেন, সেই জাতীয় রিপোর্ট আসলে ডক্টর ইউনূস নেন কিনা বা পান কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো একটা ফ্রি স্টাইল ব্যাপার কিন্তু আছে রে ভাই এর মধ্যে, আমরা যেভাবেই বলি একটা ফ্রি স্টাইল ভালো না, সেনাবাহিনীর জন্য ভালো না, সেনাবাহিনীর জন্য ভালো না, দেশের জন্য ভালো না। জি, তো আমি এখানে একটু অ্যাড করতে চাই সুমনের, যেটা আই ফুলি অ্যাগ্রি সুমন। ইনফ্যাক্ট যখন 5ই অগস্টে যখন বিপ্লব হয়ে গেল, তখন 5 থেকে 8 তারিখ পর্যন্ত অফকোর্স সেনাপ্রধান বা সেনাবাহিনীর একটা ইম্পর্টেন্ট রোল ছিল টু স্টেবিলাইজ দ্য সিচুয়েশন, যে পলিটিক্যাল ট্রানজিশনটাতে দে হেল্প, এন্ড উই আর ভেরি গ্রেটফুল টু দেম। But thereafter, it is consciously the army leadership should take a back seat vis-a-vis the political decision making বা পলিটিক্যাল যে ডিসকোর্স গুলো হচ্ছে, এগুলো প্রচন্ড কনফিউশন তৈরি করে। আমি আরো জানি যে বিপ্লব প্রথম থেকে সেনাপ্রধান বা মিলিটারি লিডারশিপ বেশ কিছু পলিটিক্যাল পার্টির সাথে বসেছে। প্রথমে জামাতের দিকে তাদের একটা টিল ছিল, হ্যাঁ। তো এগুলাতে ইভেন এরকম শুনেছি যে বলা হয়েছে যে ইসলামিক পার্টিগুলোকে আপনারা তো নিজেরাই ক্ষমতা আসতে পারেন, এরকম তাদেরকে একটা ইয়ে দেওয়া হয়েছিল যে ওয়াই ডোন্ট ইউ আপনারা একটা আমব্রেলা তৈরি করে আসেন না কেন। তো এগুলো হয় কি, এখন আমরা একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে আছি। তো এই সময় আসলে আমাদেরকে মানে এজ এ ম্যাটার অফ প্রিন্সিপল, আর্মি শুড নট স্টেপ ইনটু পলিটিক্যাল ডিসকোর্স, পিরিয়ড। এটা করার দরকার নাই। কারণ আমাদের এমনিতে এখন অনেক পলিটিক্যাল ডায়লগ চলতেছে, অনেক সংস্কার কমিটি চলতেছে, এখানে ডেফিনেটলি অনেক কারেন্ট আন্ডারকারেন্ট থাকবে, দ্যাটস হোয়াট ইজ এক্সপেক্টেড। বাট চলুক, এইভাবে আসলে কাউকে ডেকে নিয়ে এসে আমরা রিফাইন আওয়ামী লীগ চাই, এই জিনিসটা উনি হয়তো ব্যক্তিগত আলাপচারিতাই বলেছে, আমি মনে করি না এটা খুব সিরিয়াস ছিল, বাট এটাই বলা দরকার নেই। এগুলোই অনেক কনফিউশন তৈরি করে। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেটা হয়েছে যাই হোক, এখন থেকে আমরা চাইবো না যে দেয়ার ইজ মানে আননেসেসারি মিডলিং ইন দি পলিটিক্স, বা হয়তো প্রপার মিডলিংও না, বাট যেটা শোনা যায় এই কথাগুলো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এটা আমি মনে করি ইট ইজ ইম্পর্টেন্ট। এবং আমি জানি কনক ভাই নেক্সট টপিকে যাচ্ছেন, এক্ষেত্রে আমি সেনাপ্রধানের সাথে একসাথে রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা কতটুকু গরিব হয়ে গেছেন? আপনারা কেন ধর্ণা দিয়ে সেনাপ্রধানের সাথে আপনাদেরকে দেখা করতে হবে? এবং এখানে তো হাসনাত এবং সার্জিসের সেনাপ্রধান দেখে নেন নাই, তারা জোর করে জিত করে তার বাসায় গিয়ে দাঁড়ায় আছে। তো এই জিনিসগুলো প্লিজ অ্যাভয়েড করুন আপনারা সবাই। আরেকটা বিষয় কি, শামস ভাই এবং সুমন ভাই, ধরেন
আমাদের সঙ্গে তো বিভিন্ন জনের কথা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, হয়, এখানে কিছু জেন্টেলম্যান এগ্রিমেন্টস বলে কিছু বিষয় থাকে, বা অফ দ্য রেকর্ড বলে কিছু বিষয় থাকে, ট্রাস্টের কিছু বিষয় থাকে, তো সেটা আপনি এভাবে পাবলিক করে দিবেন। তো আপনি যখনই আপনি পাবলিক করলেন, পাশাপাশি যখন আরেক উপদেষ্টা তার সিটিং চেয়ারে থেকে আর্মি চিফকে নিয়ে এরকম একটা বিস্ফোরক মন্তব্য করলো, তো এগুলোর আসলে সূত্র কোথায়? আমার মনে হয় যে এগুলো উন্মোচন করা খুব জরুরি। তো আমরা যদি একটু সেনাপ্রধানের অ্যাড্রেসে যাই, তুমি অনেক ভালো ভালো কথা বলেছেন, হাদিসের রেফারেন্স দিয়েছেন যে রিয়াক্ট করো না, রাগকে দমন করতে হয়, ভালো কথা। তো আমাকে আবার একজন মেসেজ দিচ্ছেন যে সেনাপ্রধান কার উপর রাগ দমন করতে বলছেন, এটা কি ইউনূস সরকারের উপরে রাগ, নাকি কেন, কি রাগ দমন করবে সেনাবাহিনী? যাই হোক, তো উনি খুবই ভালো কথা বলেছেন, মানে খুবই এটাকে কি বলবো যে মানে এক ধরনের গাইডেন্স, এক ধরনের অভিভাবকত্ব সুলভ বক্তব্য তিনি দিয়েছেন, এবং তার কথাতেও তার পুরো বক্তৃতা কিন্তু ঘুরে ফিরে এসছে যে সেই উস্কানির কথাই আসছে। আমার মনে হয় যে সেনাপ্রধানও বোধহয় এই আওয়ামী প্রোপাগান্ডা বা সার্বিক সবকিছু আপনারা নিশ্চয় পেয়েছেন না, গত 3 মাস ধরে দেখেন রাতে 4টার সময় ফোন আসবে ডক্টর ইউনূস তো পদত্যাগ করছে, ডক্টর ইউনূস তো পালাই গেছে, সুইজারল্যান্ড থেকে তো আর ফিরতেছে না, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মানে এটা ওপেন টকশোতে বলা হচ্ছে, কিন্তু আমি নাম বললাম না এখানে, ওই লোকের নামের আগে রেফারেন্স বানানো লাগায় উনি, আমি দেখলাম উনি বলতেছে আজকে তো শুক্রবার, মনে হয় রবিবারে বোধহয় নতুন সরকার শপথ নিচ্ছে, গেল 3 মাস আগের কথা। আপনি নাম নিবেন না, বাট আমরা আমি জানি না অবশ্য কে। তো এখন এই যে প্রোপাগান্ডা, ডক্টর কলিমুল্লাহ ডক্টর কলিমুল্লাহর ব্যাপারে উনি একজন শিক্ষক মানুষ, সুতরাং আমার এখানে বলার কিছুই নাই, বাট আমার মনে হয় ওনাকে আমাদের একটু কেয়ার করা উচিত ওনার চিকিৎসার জন্য, বিশেষ করে ওনার জিহ্বার চিকিৎসার জন্য। আমি দেখেছি সেই আওয়ামী লীগের প্রথম 3টা বছরে উনি যেভাবে আওয়ামী লীগকে চেটেছেন, ওনার জিহ্বা ক্ষয় হয়ে যাওয়ার কথা অর্ধেক। তো ওনার সুস্বাস্থ্যের জন্য আমার মনে হয় ওনার জিহ্বার ট্রিটমেন্টটা প্রথমে করা উচিত। এই যে ধরেন প্রোপাগান্ডা গুলো, এগুলো কিন্তু মানুষের উপরে প্রভাব ফেলে কিন্তু না, হঠাৎ করে যে বলছে যে তেজগাঁও এয়ারপোর্ট প্রস্তুত, পলাতক হাসিনা ফিরে আসতেছে, দেখেন আপনি প্রতিদিন পাবেন কিন্তু হাসিনার এইসব প্রোপাগান্ডা। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে তিনি উস্কানির কথা বলেছেন, এবং আমি আজকে কয়েকটা পত্রিকায় দেখলাম এটা নিয়ে সংক্ষিপ্ত নিউজ হয়েছে, সেখানেও দেখেন বলা হচ্ছে উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান, অর্থাৎ মূল বক্তব্য কিন্তু উস্কানিতে প্রভাবিত না হওয়া, এই প্রসঙ্গটা এইভাবে এসছে। তো সেনাপ্রধান আরো বলেছেন তিনি অস্থিতিশীল পরিস্থিতির কামনায় বলেছেন, তিনি গণতন্ত্রের উপরে জোর দিয়েছেন, গণতন্ত্রের শেষ ভরসা, সবাইকে তিনি এক থাকতে বলেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনীর ইতিহাসের আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো, শুধু সব থেকেও আর সুবিচার করো। খুবই ভালো কথা, অর্থাৎ খুবই ভালো কথা, যে বিষয়গুলো আমি মনে করি যে একটা প্রভাব ফেলবে। তিনি বলছেন যে কোনো কাজে যাওয়ার আগে জেনে শুনে বুঝে নেবে কি করতে যাচ্ছ, ঠিক না ভুল, অ্যাক্ট ডিসিসিভ, যেখানে যাবা কাজ করবে। এই বিষয়গুলো খুবই ভালো। মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, গুজব হতেই থাকবে, তোমরা ইউনাইটেড থেকো। তো আমার মনে হয় যে ভালো, এটাও ধরেন, এটা তো আমি মনে করি যে যে প্রোপাগান্ডা পলাতক হাসিনার বাহিনী করছে, সেই জায়গাটাকে আপনার নিরুৎসাহিত করবে, বা সবাইকে একটু শক্তিশালী হতে সাহায্য করবে, যে না, সেনাপ্রধান এই জাতীয় কিছু ভাবছেন না, সেনাপ্রধান এই জাতীয় যাচ্ছেন না। মানে আমার মনে হয় যে এই বিষয়টা আছে। তো সুমন ভাই, আপনি যদি সামনে কিছু যদি অ্যাড করতে চান, আমরা ইতিমধ্যে অনেক প্রসঙ্গ আলোচনা করে ফেলছি ওভারঅল, আমার মনে হয় যে এই প্রসঙ্গটা আমি প্রথম কথা, আমি যদি ওনার 25শে ফেব্রুয়ারির যে ভাষণ, যেটা অবশ্যই শুধুমাত্র রিটায়ার্ড আর্মি অফিসারদের উদ্দেশ্যে সেটা ছিল, আমাদের শহীদ সেনা দিবস উপলক্ষে, সেটার সাথে যদি গতকালকের এই ভাষণটাকে আমি তুলনা করি, মানে আকাশ পাতাল। সেটা যেমন আমি প্রচন্ড ভাবে মর্মাহত হয়েছিলাম সেই ভাষণটা শুনে, আমার এক্সপেকটেশনের সম্পূর্ণ বাইরে ছিল, বাট ওনার গতকালকের ভাষণটা অবশ্যই আমি সেটাকে হাইলি প্রেইজ করব। চমৎকার একটা ভাষণ। তবে সুমন ভাই, একটা বিষয় অ্যাড করি, যে প্রসঙ্গটা আমার এই নোটের আছে, সেটি হচ্ছে যে এখানে একটি প্রসঙ্গ এসেছে যে তিনি বলেছেন যে আগামী গোয়েন্দা রিপোর্ট আছে, আগামী 1 মাসের মধ্যে একটি জঙ্গি হামলার ব্যাপারে আশঙ্কার কথা তিনি বলেছেন। তিনি ইসলামিস্ট উত্থানের ব্যাপারে সতর্ক করেছেন, বাট তিনি জঙ্গি হামলার কথা বলেছেন, বাট ইন্ডিয়ান একটা পত্রিকা দেখলাম এটাকে বলছে ইসলামিক জঙ্গিদের কোনো হামলার কথা বলা হচ্ছে। তো গোয়েন্দা সংস্থার যদি এরকম কোনো রিপোর্ট থাকে, সেটাকে এইভাবে পাবলিক করা ঠিক হলো, বা এই ব্যাপারটা আপনি কি মনে করেন, বা এই প্রসঙ্গটা কেন আসলো? এটা আমারও ইনফ্যাক্ট টকিং পয়েন্টে 3টা পয়েন্টের একটাতে এটা আছে, এটা আমি টাচ আপন করবো। তো এখন উনি যে অবস্থায় ভাষণটা দিয়েছেন, বেসিক্যালি কিন্তু ডেপ্লয়েড ট্রুপস, ওনার ভাষণের অডিয়েন্স কিন্তু বেসিক্যালি ছিল আমাদের সেনাবাহিনীর যে বিশাল একটা অংশ এই ইন এইড অফ সিভিল পাওয়ারে ডেপ্লয়েড আছে, কোন অবস্থায় যেখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে,
আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, যেখানে পুলিশ কাজ করতেছে না, প্রশাসনের ধীরগতি আছে এবং বিভিন্ন ধরনের কনফিউশন আছে, তার মধ্যে তারা কিন্তু মাঠে ডেপ্লয়েড সেনাবাহিনীর একটা বড় অংশ। এই দেখেন সেই ডেপ্লয়েড সেনাবাহিনীর কি অবস্থা। তারা কি এই যে সামনে ঈদ আছে, কয়জন ঈদ করতে পারবে, রোজা রাখতেছে, কয়জন সেহরির সময় ঠিক মতো খাওয়ার সুযোগ পাইতেছে, বা ইফতারির সময় ক্যাম্পে ফেরত এসে খাইতে পারতেছে, নাকি রাস্তায় দাঁড়াই বা গাড়িতে বসে নিয়ে রোজা ভাঙতেছে। তারা মাসের পর মাস বাড়িতে যেতে পারতেছে না, ঈদ তাদের বেশিরভাগই তারা পরিবারের সাথে করতে পারবে না। তো মনোবল এবং কায়িক যে পরিশ্রম, দুই জায়গায় অবশ্যই ক্লান্ত থাকবার কথা সেনাবাহিনীর এই অংশটা। তাদেরকেই মোটামুটি মোরাল দেওয়ার জন্য আরেকটা জিনিস, যে জায়গাটা আপনি বলতে পারছেন, জিজ্ঞাসা করছিলেন যে ক্রোধ কাদের উপরে, যে ক্রোধ ঢালবা না। ক্রোধটা বেসিক্যালি আমি যতটুকু গত কয়েকদিনে খেয়াল করছি যে আমাদের কিছু মিডিয়া ব্যক্তিত্ব অথবা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা লাগাম ছাড়া কিছু বক্তব্য রাখছেন। দেখেন, আমরা সবসময় বাংলাদেশি হিসেবে আমাদের অনেক দুর্বলতার একটা হচ্ছে কি, আমরা জেনারেলাইজেশন করে ফেলি, কম্পার্টমেন্টালাইজেশনের বদলে, মানে সেনাবাহিনী খারাপ। আমি যদি সেনাবাহিনীর সেই গুম খুন যারা করছে অথবা শেখ হাসিনার হয়ে টাকা পাচার করে নিয়ে গেছে দেশের বাইরে, তাদের কথা বলতে গিয়ে আমি যখন ঢালাওভাবে সেনাবাহিনীকে বদনাম করি, গালিগালাজ করি, সেটা কিন্তু সেনাবাহিনীর প্রত্যেকের গায়ে লাগে। এবং যেই সৈনিকরা, যে সেনাবাহিনীর একটা বড় অংশ মাঠে ডেপ্লয়েড, তাদের কাজ করবার স্পৃহাতে সেটা কতটা আঘাত করে, সেটা কিন্তু গত কয়েকদিনের কিছু আলোচনায় সেটা চলে আসছে। এবং প্রত্যেকে প্রচন্ড আয়দার অস্বস্তিতে অথবা ভিতরে ভিতরে প্রচন্ড রকমের হতাশ যে কেন এই ধরনের আক্রমণটা চলতেছে। আমাদের মতো এই পর্যায়ে পুলিশ নাই, পুলিশের কাজ আমাদেরকে করতে হইতেছে, সরকারি প্রশাসনকে সহায়তা করতেছে, সে ব্যাপারে কেন এই ধরনের আঘাত আসতেছে সেই থেকে কিন্তু। কিন্তু সুমন ভাই, আমি যদি আপনাকে একটু যোগ করি এখানে, ধরেন প্রায় 8 মাস চলছে, গত 8 মাসে ধরেন সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করতে চাই না, কিন্তু গত 15 বছরে সেনাবাহিনী নিজেরাই বিতর্কিত হয়েছে ভাই। সেটাই হচ্ছে আমার পয়েন্ট। মানে এই জায়গাগুলোয় আপনাদের রোল কি ছিল? এই যে আয়নাঘর, এই যে গুম খুন, সকল কিছুর সঙ্গে যে সম্পৃক্ততা, এই যে অর্থ লুণ্ঠনের সঙ্গে যাদের নাম শোনা যায়, গত 8 মাসে আমরা কিন্তু আলোচনা করেছি না? আমরা বলেছি যে জেনারেল ওয়াকার কেন 25-30 জন অফিসারকে সেভ করার নামে পুরো সেনাবাহিনীর উপরে দায় নিয়ে আসছে, পুরো সেনাবাহিনীকে কেন উনি মানে সমালোচনার মুখে নিয়ে আসছে। এটা একটা সুযোগ ছিল কিন্তু, যে আমাদের অতীতের পাস্ট অ্যাক্টিভিটির একটা ফুল স্টপ টানার। উনি তো অন্য জায়গায় ফুল স্টপ দিচ্ছেন। তো আপনি কি মনে করেন, এটা কি ঠিক হচ্ছে? জি, আমি এই জায়গাটাতে আসতাম যে যেহেতু সৈনিকরা এই জিনিসটা ফিল করছে যে তাদের উপরে চলে আসছে, এবং এই ব্যাপারে আমরা কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে স্যার, সেনাবাহিনীর উপরে মোরালটাতে কিন্তু এটা এফেক্ট করবে। আপনি যদি এখনই আপনার চারপাশে ইভেন্ট আছে একটা সেই বলয়ের মধ্যে, আপনি কিছু লোককে আপনি সরাইছেন, কিন্তু বাকিদেরকে তো আপনি সরাইতে পারেন নাই। তারপরে যারা কিছু অভিযোগ আছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তারা পালায় গেছে, অনেকেই পালায় গেছে, সেটা তো স্যার ঠেকাইতে পারেন নাই। সুতরাং একদিকে যেমন এটা স্বাভাবিক যে সৈনিকরা তারা চাচ্ছে না, তারা বিরক্ত হচ্ছে যে তাদের উপরে ঢালাও ভাবে আসতেছে যেখানে তারা কোনো অন্যায় করে নাই, তেমনি ভাবে কিছু লোক তো অন্যায় করছে। স্যার, আপনি এই সমাধানটা, আমি যেমন মনে করি যে উনি যে এই বক্তৃতা, এত সুন্দর বক্তৃতায় যে কথাগুলো বলছেন, সেটা যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারেন খুবই ভালো কাজ হবে। তার সাথে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আরো কিছু 2-1টা জিনিস ওনাকে নিশ্চিত করতে হবে। এই যেমন আমরা বললাম যে মাত্র অল্প কিছু লোক, আপনার হিসেবে 20 বই, আমার হিসেবে ম্যাক্সিমাম 15 জনকে, যারা সত্যিকার তাদের অন্যায়, তাদের সেই দোষ, সেটার দায় পুরো সেনাবাহিনী কেন নিবে, এবং একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য হিসেবে আমি কেন নিব? স্যার, এটা তো আপনারা মানে জেনারেল ওয়াকারকে বলছে, আপনারা আমাদের থেকে ভালো বুঝেন স্যার এই জিনিসটা। তো আমি একটু কয়েকটা পয়েন্ট অ্যাকচুয়ালি বলি, জায়গাটা আমি লিখে রাখছি। ইনফ্যাক্ট আপনার অনেক জিনিস উনি কভার করছেন, এবং উনি ডেপ্লয়মেন্টের ব্যাপারে বলেছেন, ডেপ্লয়মেন্টে সবাইকে ডিসাইসিভ ফোর্স ব্যবহার করবার বা ডিসাইসিভ অ্যাকশনে যাওয়ার জন্য বলেছেন। বাট স্যার, আমরা দেখেছি যে আমরা ডেপ্লয়মেন্ট যখন সেনাবাহিনী হয়েছে, মানে প্রথম দিকে জুলাইয়ের ডেপ্লয়মেন্ট বাদে, তারপরে যখন ডেপ্লয়মেন্টটা রিডিফাইন করা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, আপনি স্যার ডিসাইসিভ হতে বলছেন, বাট ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি অ্যাকচুয়ালি সেনা সদস্যরা অ্যাপ্লাই করছে বা করতে পারছে না? আমরা ক্লিন হার্টের সময়, আমরা 2007-এ যখন সেই 111-এর সময় যখন আমরা ডেপ্লয়েড ছিলাম, তখন কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করেছি, এবং তখন তো এই ধরনের মাসের পর মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারপরে কি যেইভাবে সেটা প্রয়োগ করার কথা সেটা হচ্ছে না। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, আপনি যেই বলছেন যে ইউএস সেনেটরের সাথে আপনার আলাপ হয়েছে এবং উনি ওখানে এক্সট্রিমিজমের সংখ্যা জানিয়েছেন, স্যার কোন লেভেলে? উনি কি সরকারকে সেটা জানাইছেন নাকি শুধু আর্মি লেভেলে থ্রেটটা আলাপ করেছেন? যদি সরকারকে জানায় থাকে, সরকারের দিক থেকে অবশ্যই আমি চাইবো আপনি সরকারকে বলেন একটা ধারণা দেওয়ার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেন অবশ্যই দেয় কোন লেভেলের থ্রেট, কোন দিক থেকে থ্রেট ওনারা আশঙ্কা করছেন। তৃতীয় যে জিনিসটা আপনি বলেছেন
যে একটা উগ্রবাদীদের একটা হামলা হতে পারে 1 মাসের মধ্যে। আপনি যখন বলেছেন আপনি সেনাপ্রধান এবং বর্তমানে পরিস্থিতিতে আপনার অবস্থানটা দেশের সবাই জানে, সেখানে আমি সেটা নিয়ে দ্বিমত করব না এবং সেটাকে আমি অত্যন্ত সিরিয়াসলি দেখতে চাই। স্যার, ডিজিএফআই, এনএসআই তারা কি এই জিনিসটা প্রধান উপদেষ্টা কে ব্রিফ করেছে? স্যার, আমাদের কি আপনি মনে করেন এখন একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা দরকার? এই সময়টাতে যেটা দাবি অনেকদিন আগে থেকে ছিল যে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হলে সেখানে কিন্তু সবাই স্টেক হোল্ডাররা তাদের অবদান রাখতে পারে স্যার, সেই দিকটা একটু দেখবেন। এবং আমি মনে করি কর্ণক, আপনার যে একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি সেটা উনি সরাসরি যে বলে দিলেন সেটা কি একটা ব্যত্যয় হলো বা কোনো সমস্যা তৈরি করবে কিনা। অনেক সময় কিছু জিনিস আমরা দেখি যে সরাসরি আগে, এই যেমন আপনি যে গতদিন প্রোগ্রামটাতে একটা আওয়াজ দিলেন যে জরুরি অবস্থা হতে পারে কিনা, সেই ধরনের একটা জিনিস উনি যখন দেখছেন, উনি যখন নিশ্চিত একটা খবর পাচ্ছেন এই ধরনের একটা ভয় আছে, শঙ্কা আছে, উনি হয়তো আগে থেকেই সবাইকে একটা সাবধান করার চেষ্টা করেছেন, সেই হিসাবে ইটস ওকে। তো এটা উনি বলেছেন যেগুলো, সেগুলোর উপর আমি আলাপ করলাম। কর্নেল শামস স্যার, আপনি যদি আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সুমন, এভরিথিং হোয়াট ইউ সেড ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে মিলিটারি যে ক্রিমিনাল এলিমেন্ট গুলোকে যদি এখন ইফ দে আর নট টেকেন টু টাস্ক, তাহলে কিন্তু আর্মির মধ্যেও মিসগিভিং তৈরি হচ্ছে। all the officers who are professional officers, যারা গত ফ্যাসিস্ট আমলের সেই ক্রিমিনাল এলিমেন্টের অংশ না, তারা যখন দেখে যে এই ক্রিমিনাল এলিমেন্ট গুলা এখনো বহাল তবিয়তে বহাল আছে এবং তারা আর হোল্ডিং অন টু ইম্পর্টেন্ট পজিশনস, ইভেন সাম অফ দেম আর ইভেন ইন ভেরি ক্রিটিক্যাল প্লেসেস, তখন কিন্তু তাদের জন্য এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে। এটাও আমার মনে হয় আমাদের টপ মিলিটারি লিডারশিপদের বোঝা উচিত যে এই বিপ্লবের পরে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার ছিল, যে আর্মির বা মিলিটারি যে ক্রিমিনাল এলিমেন্ট গুলোকে ইমিডিয়েটলি সাইডলাইন করা। এটা এখনো সম্ভব, স্টিল ইজ পসিবল, সুনার ইজ বেটার, বিকজ যতদিন তারা থাকবে দে দেমসেলভস আর ডেঞ্জারাস টু আওয়ার স্টেবিলিটি এন্ড আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। তো এটা আমি এটা জাস্ট অ্যাড করতে চাইছিলাম। থ্যাংক ইউ স্যার। আমি ইনফ্যাক্ট এই জিনিসটাতে আসছিলাম যে উনি সেনাপ্রধান যে জিনিসগুলো বলেছেন আমি হাততালি দিয়ে সেগুলোতে সমর্থন জানাই, আমার কিছু অবজারভেশন বললাম। এখন উনি যেগুলো বলেন নাই, আমি আশা করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কর্নেল শামস এবং কর্ণক আপনাদের মাধ্যমে যে 4টা ব্যাপার উনি কি এখন একইভাবে সেগুলো অ্যাড্রেস করতে পারেন বা চান। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারের ব্যাপারে উনি ফুল স্টপের কথাটা বলেছেন। জেনারেল ওয়াকার স্যার, আপনি এবং আমি একই সাথেই তো ভিতরে ছিলাম, ডেপ্লয়েড ছিলাম, বাইরে ছিলাম, আমরা তো দেখছি নিজ চোখে। আপনার সাথে আমি আলাপ করছি যে কাহার এখন কিভাবে কোনো প্রমাণ ছাড়াই তার ইচ্ছা মতো এক একজনকে অভিযুক্ত করে দিচ্ছে, তার ওইখানে বিভিন্ন আলামত সাজায় রেখে দিয়ে আমরা নিজের চোখে দেখছি স্যার। অন্তত সেটা থেকেই তো আমরা বুঝতে পারি যে এখানে কোনো তদন্ত হয় নাই এবং বিচার প্রক্রিয়ার ব্যাপারে আমরা জানি যে সেটা কিভাবে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের প্রশাসন সেটাকে প্রভাবিত করে তাদের মতন করে করছে। রাজনৈতিক কোনো লোককে আনা হয় না যাদের কথা আমরা জানি বিচারের আওতায়, তদন্তের আওতায়। এখন সেইটুকু সুযোগটা দেন স্যার। কমিশনের কাছে যে আপনারা টার্মস অফ রেফারেন্স দিয়েছেন সেটাতে একটু সংশোধনী আনেন স্যার প্লিজ, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। দেন গুম খুনের ব্যাপারে কর্নেল শামস বললেন, আমি এখানে আর বলতে চাই না যে তারা এই মাত্র এই কয়টা অল্প কয়টা লোকের জন্য চাকুরিরত যে সেনা সদস্য আছেন এবং আমরা যারা অবসরপ্রাপ্ত আছি, আমরা প্রচন্ড লজ্জায় মরে যাচ্ছি স্যার, তাদের কারণ আমাদেরকে নিতে হবে। দেন আমি বলতে চাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারটা দেখেন, তারা যখন আমাদের এখানে আপনার ক্যান্টনমেন্টে আপনার সাথে বা অবশ্যই তারা ডিজিএফআই অফিসেও যায়, তারা এনএসআই অফিসেও যায়, অ্যাজ ইফ তাদের ফ্রি চিট আছে যেখানে খুশি তখন চলে যেতে পারে। সেখানে সমস্যাটা কি? এইটা সুযোগ আপনি যখন এই জায়গাগুলোতে পরিষ্কার করছেন না, আমি আশা করবো আপনি খুব শীঘ্রই আবার এগুলো পরিষ্কার করবেন, এই স্টেপগুলো নিচ্ছেন না, তখন কিছু লোক এটা সুযোগ নিয়ে সেনাবাহিনীকে মেলাইন করার চেষ্টা করছে, আপনাকে না, আপনাকে টার্গেট হয়তো করছে, বাট তারা ভুলে যাচ্ছে যে সেনাবাহিনীর খারাপ যে অংশটা, আমি জাস্ট সরাসরি বলি, আমাদের বক্তা আছেন ধরেন ব্যারিস্টার ফুয়াদের, যে আপনি যে জিনিসটা বলছিলেন কনক যে কোথায় রাগ, ব্যারিস্টার ফুয়াদ উনি অত্যন্ত চমৎকার কথাবার্তা বলেন, ওনার ব্যারিস্টার ফুয়াদ বলছি বাট উনি তো একজন রাজনৈতিক নেতা, উনি এবি পার্টির একজন নেতা। তো ওনার কিছু সাম্প্রতিক বক্তব্য কিন্তু প্রচন্ড রকমের আঘাত করেছে সেনাবাহিনীর সেন্টিমেন্টে, এবং এই কথাটা বলার উদ্দেশ্যই কিন্তু সেনাপ্রধানের ছিল যে সেনা সদস্যরা যাতে সেই কথাতে ওইভাবে তারা মনে কষ্ট না পায়, একজন বলতেই পারে তারা সেটাকে। এখন এই কথাগুলো কিন্তু খুব রিসেন্টের কথা না, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো কিন্তু এই সময়ই পাঞ্চ করা হয়েছে কিন্তু। জি না, কিছু বক্তব্য ছিল সেটা ওনার আগস্ট এবং জুলাই আগস্টের বক্তব্য আমি সম্পর্ক, এবং ওনার বেশিরভাগ জিনিসকে আমি কিন্তু সাপোর্ট করি, বাট সমস্যা যেটা হয়ে যায় যখন একটা কথাতে বলা হয় যে
চাকর বাকর বা অন্যান্য জিনিসগুলো উনি রিসেন্টলি ব্যবহার করেছেন। এখন চাকর বাকর, প্রজাতন্ত্রের কর্মচারী সবাই সবকিছু করে, আমি তো কখনো বলতে যাই না। আমরা সবাই জানি দেশের আইন বিভাগ, বিচার বিভাগ সব থেকে দুর্নীতিগ্রস্ত, সেটা সারা বিশ্বের লোকজন জানে। আমি কি বলবো এই সমস্ত আইনজীবী, ব্যারিস্টার বা সমস্ত কিছু তোমরা হচ্ছে নিমক হারামের ফল, টাকা আছে? আমি বলবো না, আমি কখনো বলবো না, এটা সাজে না, কারণ সবাই না। বেসিক নন, রাইট। হ্যাঁ, এই ধরনের জায়গাগুলোতে আমার মনে হয় আমরা যদি সংযত হই, ব্যারিস্টার প্রচন্ড গঠনমূলক আলাপ করেন এবং ওনার ভূমিকা, উনি যেভাবে কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করেছেন সেটা আমাদের সবাইকে সহায়তা করেছে। আমি ওনাকে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ হারমোনি নষ্ট করবার জন্য এমন কোনো কথার বা ভাষার প্রয়োগ করবেন না যেটা অপব্যাখ্যা হতে পারে অথবা লোকে যারা দোষী না তারা আঘাত পায়। মেজর সুমন, আমি অবশ্যই ফুয়াদকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাবো তার বক্তব্যটা ক্লিয়ার করার জন্য, কি বলতে চেয়েছেন কেন। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে সেনাবাহিনী সমালোচনার ঊর্ধ্বের কোনো বাহিনী না, সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না, সেটা আমি কখনোই মানবো না, বিশ্বাসও করি না। সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী এবং সেই সর্বোচ্চ বাহিনীকে গত 15 বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই জায়গাটা এখনই যদি রিপেয়ার করা না যায় তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে, সমালোচনা থেকে তারা বের হয়ে আসতে পারবে। আপনি যে লাইনে, যে অ্যাঙ্গেলে, যে ভাষায় কথাটা বললেন, চমৎকার। দেখেন, এটা আমরা বলতে চাই একই জিনিস, বাট অন্য আমাদের কথা বলার সুযোগ থাকতে হবে, সেটা যেই হোক। কিন্তু আপনি ধরেন আপনার দায়িত্ব কি নেবে? আপনার দায়িত্ব রাজনীতিও না, আপনার দায়িত্ব গুম খুনও না, আপনার দায়িত্ব দেশ রক্ষা এবং অনেক কিছু করা। ডিজিএফআইকে যেভাবে পলিটিক্যালি ইনভলভ করে ফেলা হয়েছে, সেনাবাহিনীর ভেতরে যেভাবে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তা তার আরেক কর্মকর্তাকে আয়নাঘরে নিয়ে বন্দী করে রাখছে, আমার মনে হয় যে এই জায়গাগুলো চেঞ্জ করার জন্য গত 8 মাসে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সেনাপ্রধানের বক্তব্যে একটি বিষয় এখানে আছে, আমি যদি একটু বলি। তিনি বলছিলেন যে অবসরপ্রাপ্ত বা মানে অবসরপ্রাপ্ত কি যারা হাসিনার আমলে চাকরিচ্যুত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার ধারণা তাদের নিয়ে একটা রিভিউ বোর্ড করা হয়েছে এবং এই বোর্ডের সুপারিশের জন্য তাদের প্রমোশন সহ 150 কোটি টাকার ক্ষতিপূরণ তারা সেনাপ্রধান প্রপোজ করেছেন। তো এবং তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে এই কম্পেনসেশন সরকার গুরুত্বের সাথে বিচার করে অনুমোদন দেবেন। কর্নেল শামস, আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত অফিসারদের বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন, আপনি কিভাবে দেখেন ওনার এই বক্তব্য? আপনি কতটুকু আশাবাদী? উনি যেটা বলেছেন, একটা রিভিউ বোর্ড হয়েছে এবং রিভিউ বোর্ডের কিছু রিভিউ বোর্ডের যে বোর্ড প্রসিডিংটা বোধহয় সরকারের কাছে জমা হয়েছে বা জমা হচ্ছে। কিন্তু আমরা জানি যে এই রিভিউ বোর্ডের মাধ্যমে আমরা যে জিনিসটা আশা করছিলাম সেটা হয়নি। কনক ভাই, আপনি জানেন যে গত 15 বছরে সরকারের যে কোনো সেক্টরের চেয়ে আর্মি অফিসাররা বা মিলিটারি অফিসাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অফিসাররা এই সময় চাকরিচ্যুত হয়েছে, জেলে গিয়েছে, গুমের সম্মুখীন হয়েছে, মাসকে মাস, বছরকে বছর গুম হয়েছিল, এবং অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে এবং ছোট ছোট কারণে অনেক অফিসার চাকরি হারিয়েছে। একটা অসম্ভব একটা বাজে একটা পরিস্থিতি ছিল তখন কোনো আইনের শাসন ছিল না। অফিসাররা তাদের যে কোনো অন্যায়ের কারণে তারা অভিযুক্ত হলে তারা মিনিমাম লিগাল যে একটা যে প্রোটেকশন দরকার সেটা ছিল না। অনেক সময় জাস্ট বেয়ার মিনিমাম একটা ইন্টেলিজেন্স রিপোর্টের উপর অফিসারকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল এবং আমরা আশা করেছিলাম বিপ্লবের পরপর এই ব্যাপারে একটা সিরিয়াস কাজ করা হবে। অনেকদিন সময় লাগলো। ইনফ্যাক্ট আমরা যেটা প্রথম থেকে আমরা আশা করেছিলাম যে এটা ন্যাশনাল কমিশন হবে। এটা এই কারণ যে বাহিনীগুলা আমাদের সাথে যে অবিচারগুলা করেছে সেই বাহিনীর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। সেম পিপল আর স্টিল দেয়ার, ঠিক আছে? তো তাদের কাছ থেকে আমরা কতটুকু সুবিচার পাবো সে ব্যাপারে আমাদের সন্দেহ ছিল বটেই। কনক ভাই, আপনি জানেন যে এবারকার এই বিপ্লবে কিন্তু রিটায়ার্ড মিলিটারি কমিউনিটি, বিশেষ করে যে সমস্ত অফিসাররা হাসিনা আমলের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা কিন্তু ফোরফ্রন্টে ছিল। আমরা সবাই এই বিপ্লবের সাথে ফ্রম দ্য ভেরি বিগিনিং উই ওয়ার ইনভলভ। আপনি জানেন যে ইউএসএস গুলোতে যে বড় বড় সমাবেশগুলো হয়, মিছিলগুলো হয়, যেটা একটা বড় একটা ইম্প্যাক্ট হয়েছিল, যে একটা মেসেজ চলে গেছে আমাদের সার্ভিং অফিসার এবং সোলজারদের মধ্যে। তো বিপ্লবের পার্ট ছিলাম আমরা, কিন্তু বিপ্লবের পরে যখন দেখলাম যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু রিভিউ বোর্ড হয়ে গেছে, দে আর ডুইং ভেরি গুড জব, খুব কুইকলি তারা শেষ করে ফেলেছে, কিন্তু আমরা আমাদের ব্যাপারে কেউ কোনো কিছু ইয়ে করছে না। সো ইনিশিয়ালি আমরা এটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করলাম থ্রু প্রেস কনফারেন্স, আমরা স্মারকলিপি দিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমরা অ্যাপ্লিকেশন করলাম ইন্ডিভিজুয়ালি, কিন্তু তারপরও যেটা আমরা বুঝতে পারছিলাম যে দেয়ার ইজ এ সিরিয়াস অপোজিশন ফ্রম দি সার্ভিং মিলিটারি অফিসার্স, সিনিয়র অফিসার্স। তারা আমাদের এই কার্যকলাপগুলোকে তারা পছন্দ করছিল না। তাদের যেটা একটা জিনিস তারা চায় যে আমরা এসে নতজানু হয়ে তাদের কাছে একটা করি যে আমাদেরকে আপনারা মার্সি করেন। আমরা তো মার্সি চাচ্ছি না, উই ওয়ান্ট জাস্টিস। না, তবে আর্মির মধ্যে এই জিনিসগুলো আমি দেখি আর কি। ধরেন একদিনের জন্য মাঠে নামে নাই, একদিনের জন্য একটা স্টেটমেন্ট দেয় নাই আমাদের সচিব বাহিনী, সিভিল ব্যুরোক্রেটস,
দেখেন কি পরিমাণ প্রমোশন আর সুবিধা নিয়ে বসে আছে। জনগণের পাশে মাঠে নামে নাই, একদিনের জন্য হাসিনার বিরুদ্ধে একটা কথা বলে নাই। তো এগুলো হচ্ছে ভাই আপনাদের ভিতরের সমস্যা। আপনারা আমি বুঝি আমি একটু অ্যাড আপ করতে চাই কনক ভাই। হ্যাঁ, যে এবং মজার ব্যাপার হলো যে এই আপনাদের সিভিল অফিসাররা, আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, দে ওয়ার অলসো ভিক্টিমাইজড, বাট তাদের ভিক্টিমাইজেশনটা আমাদের তুলনায় অনেক কম। তারা ওএসডি হয়েছিল, ওএসডি থাকা অবস্থায় তারা কিন্তু অনেকে ব্যবসা বাণিজ্য করেছে, বাইরে পড়িয়েছে, ইভেন পার্ট টাইম চাকরিও করেছে আমি জানি। তো তারা এসে যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেল এখন সিনিয়র সেক্রেটারি, ঠিক আছে, ফাইন, that is up to them. তারা যদি মনে করে that is rational and if it's justified, fine. শামস ভাই, আমি কিন্তু তাদের প্রতি যে আমি যে মানে বিরূপ তা কিন্তু না, আমি বলতে চাচ্ছি কম্পেয়ার টু লাস্ট বিপ্লব, মানে জুলাই বিপ্লব, যে স্টেক বা আপনাদের যে অংশগ্রহণ, সেই জায়গাতে আমরা সচিবালয়ের কার কোনো অংশগ্রহণ দেখি নাই। আমরা ডাক্তারদের মানে কিছু অংশ শেষের দিকে টুকিটাকি নামছে, ডাক্তাররা চিকিৎসা দিতেও রাজি হয় নাই। সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মাস্টার সমাজ, বিশ্ববিদ্যালয়ের এগুলা আরো খারাপ এক করছে, হাতে গোনা কয়েকজন বাদে, তাই না? এখন ধরেন সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল, আমি মনে করি তারা প্রত্যেকটা সেক্টরে, যেটা আপনি বলছিলেন, প্রত্যেকটা সেক্টর যদি প্রমোশন পেয়ে যায়, সুযোগ সুবিধা বহাল হয়, মানে আমি দেখি যে 3 মাসে সিনিয়র সচিব হয়ে গেছে, মানে সিনিয়র সচিব না, এটা শুধুমাত্র যে 3টা র্যাঙ্ক 4টা র্যাঙ্ক সেটা ইম্পর্টেন্ট হচ্ছে অনার। উই ওয়ার ডিসঅনার্ড, উই ওয়ার সিভিলি ভিক্টিমাইজড। আমাদের অফিসারকে মেরেও ফেলেছে। আপনি জানেন যে মেজর জাহিদ বলে একজন অফিসার, সে জাস্ট ফেসবুকে কিছু কথা লিখেছিল, তার জন্য তার চাকরিটা চলে যায়, এন্ড পরবর্তী জঙ্গি নাটক করে তাকে মেরে ফেলা হয়। সো আমাদের ব্রিগেডিয়ার আজমি 8 বছর আয়না করেছিলেন। ক্যান ইউ ইমাজিন সাচ এ ফাইন অফিসার 8 বছর আয়না করেছে। আমাদের এই অফিসারে তাই করেছে। কর্নেল হাসিন, কর্নেল জাহিদি, তাদেরকে ইউনিফর্ম অবস্থায় তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এবং 5 জন অফিসার যে সো কল তাপস মার্ডার অ্যাটেম্পট কেসে, আচ্ছা ফাইন অফিসার, আমি এভরি টাইম আই টক টু দেম আই ফিল সো প্রাউড অফ দেম, স্পিরিটেড অফিসার। কি কেন হয়েছিল? তারা বিডিআর এর বিভিন্ন সময় যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছিল, যে ইনভেস্টিগেশন প্রপারলি হচ্ছিল না, তারা সেখানে কন্টেস্ট করেছে। যখন যে বিডিআর এর যে কি উইটনেস মেরে ফেলা হচ্ছিল একটার পর একটা, তারা এখানে কন্টেস্ট করেছে। সেই কারণে একটা এসির একটা কম্প্রেসর বাস্ট হয়েছে, সেটাকে দেখিয়েছে এখানে একটা মার্ডার অ্যাটেম্পট হয়েছে বাই দিস 5 কমান্ডো অফিসার্স। তাদেরকে সার্ভিং অবস্থায় তাদেরকে উঠিয়ে নিয়ে এসে তাদেরকে গুম করে ফেলা হয়। মাস দে ওয়ার ইন কাস্টডি, ইলিগাল কাস্টডি। তারপর ফেক একটা কোর্ট মার্শাল করে তাদেরকে 5 বছর জেল দেওয়া হয়। মেনি আদার অফিসার্স, র্যাবে গিয়েছে অফিসার, সেখানে সে রাজি হয় নাই ওইভাবে গুম খুন করতে, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, একটা কেস সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে। নেভিতে এই ঘটনা হয়েছে, কোস্ট গার্ড এরকম ঘটনা করেছে। তো এখন এই অফিসার গুলা কি এক্সপেক্ট করেছে? এই অফিসার এক্সপেক্ট করেছে যে এই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশে আমাদের সম্মানটা আমরা ফেরত পাবো, আমাদের কম্পেনসেশন তো আসলে ভাই কেউ করতে পারবে না, ঠিক আছে, বাট বেয়ার মিনিমাম আমরা সম্মানটা তো চাই। এখন যে রিভিউ বোর্ডটা হয়েছে, সেই রিভিউ বোর্ডটার রেকমেন্ডেশনস ওয়ার ভেরি পুয়ার, ভেরি মিগার। তাদের আমি যেটা বলছিলাম আপনাকে, তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যে এটা নেন নাইলে নাই, সামথিং লাইক দ্যাট। So we are very very unhappy about it, very very যেহেতু শামস ভাই, যেহেতু রিভিউ বোর্ডের ফাইনাল ডিসিশনটা আসে নাই, সেই ডিসিশনটা আমরা সেজন্যই এই শোগুলোর মাধ্যমে আমরা গতকাল একটা প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা সেন্সিটাইজ করতে চাচ্ছি গভর্নমেন্টকে, মাননীয় প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্ট, ইভেন এমনকি আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, আমাদের আর্ম ফোর্সেস, আমরা সেনাপ্রধানকে বলতে চাই, আমার নেভি এবং এয়ার ফোর্সের চিফদেরকে বলতে চাই, উই আর পার্ট অফ ইউর ফ্যামিলি। You know very well that how we were victimized. আমাদের উপরে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিপূরণ কি আপনার দায়িত্ব না আপনাদের? আপনারা কেন আমাদেরকে এভাবে ট্রিট করতে যাচ্ছেন? দিস ইজ এন্ড ভেরি ইয়াং অফিসার আছে, মাত্র 2 বছর 3 বছর চাকরি, ছোটখাটো অপরাধ তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা তো মনে করি এই অফিসার গুলা যদি বের হয় যে দে ওয়ার রংলি টার্মিনেটেড, তাহলে দে শুড কাম ব্যাক। ইট ইজ এ বিগ লস ফর দি নেশন যে আমরা ট্রেন আপ করলাম অফিসার গুলাকে, এত ভালো ভালো অফিসার, এখন তাদেরকে বের করে দিলাম। আমরা এই ব্যাপারে যখন এই বোর্ডের মেম্বারদের সাথে কথা বলতে চেয়েছিলাম রিইনস্টেটমেন্টের ব্যাপারে, কিছু অফিসার রিইনস্টেটমেন্টের ব্যাপারে, তখন আমরা প্রচন্ড একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখলাম। একজন বলেই ফেললো যে স্যার, আমরা তো উই ক্যানট অ্যালাউ আর্মি টু বি পলিউটেড এগেইন। যেখানে আর্মিতে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, যারা গুম খুন করে মানুষ মেরে ফেললো এত, তারা এখনো বহালতবিতে ঘুরে বেড়াচ্ছে, তারা পলিউট করছে না। আমাদের এই অফিসার গুলা, ইয়াং অফিসার গুলা, যারা স্পিরিটেড অফিসার, তারা এমন কোন ক্রিমিনাল কাজ করে নাই, তাদেরকে রিইনস্টেটমেন্ট করা যায় না? অফকোর্স যদি কেউ সিরিয়াস ক্রাইম করে থাকে, অন্যায় করে থাকে, তাদেরকে আমরা বলছি না, বাট দেয়ার আর মেনি। ভাই, এই জাতীয় যারা আপনি মনে করছেন যে যারা মানে হাসিনার কি বলবো, এখনো বিশ্বাস করে যে আপা আবার ফিরে আসবে, চট করে ঢুকে যাবে এবং তারা আবার প্রমোশন দিবে, এই জাতীয় কোনো বান্দা যদি এই জাতীয় বাধা দিয়ে থাকে, দয়া করে আমি বলবো যে তাদের ব্যাপারে আমাদেরকে অবহিত করেন। আমরা দেখতে চাই যে এরা কারা,
আমরা এদের 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 বিষয়টা সামনে নিয়ে আসি। তারপর যখন ভাই আমরা সত্যি কথা বলতে কি সুমন যে কথা বলেছে, আমি লাস্টে একটা কথা বলতে চাই। সুমন যে কথা বলেছে, আমরা উই আর মিলিটারি অফিসার্স, আমরা কিন্তু মিলিটারি সার্ভিসদের প্রতি সিরিয়াস ক্রিটিসিজম এটা আমাদেরকে আহত করে। আমরা উই ফিল আনকমফোর্টেবল অ্যাবাউট ইট। সো আমরাও চাই না যে আমরা এমন কিছু কথা বলি যেটা আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন সিরিয়াস ইয়ে করে, বাট আমরা চাই তাদের কাছ থেকে এমপ্যাথি, কনসিডারেশন, ঠিক আছে? And we again many of শামস ভাই, এখানে সিম্প্যাথি এমপ্যাথির কিছু নাই। আপনারা অন্যায়ের প্রতিকার চাচ্ছেন, অন্যায় হয়েছে of course চাচ্ছেন, এখানে তার সিম্প্যাথি বা এমপ্যাথিটা মধ্যে পার্থক্য আছে ভাই। এমপ্যাথিটা হচ্ছে তার ভিতরের এই ফিলটা তার ফিল করা দরকার নাই, তার সিম্প্যাথি দরকার নাই, দরকার নাই ভাই। আমি আমার ন্যায় বিচার চাই, দ্যাটস ইট। আমার বিচার সিম্প্যাথি খুঁজতে যাবো। আমি এখনো মনে করি ইট ইজ পসিবল এই বোর্ডের ভোটার রিভিউ করা যেতে পারে। I would মানে রিকোয়েস্ট দি অথরিটি যে আপনারা এরকম এমন একটা বোর্ড করেন না, একটা রিকমেন্ডেশন দেন না যেটা উইল বি কোশ্চেন এবং যেটা উইল লুজ ইটস ক্রেডিবিলিটি ভেরি ফ্রম দ্য ভেরি গেট গো। হ্যাঁ, এবং সব অফিসার যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে শেষ করি, এটা আমরা উইল ওয়েট। হুলস্থল করে 160 জন বা 63 জনকে করে বাকিদেরকে বাদ দিয়ে দিলাম, এটা ঠিক না। সবাইকে ইয়ে করা হোক। আমরা এই রিভিউ বোর্ড বা একটা ফাইনাল ডিসিশন আসুক ডক্টর ইউনূস, দেখে কি ফলাফল আসে, নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আপনাদের কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। ডক্টর ইউনূসের এই চীন সফরটা হয়ে গেলে আমার মনে হয় যে অনেকের ওই যে চোখের মুখে চুন পড়বে এবং এই জাতীয় প্রোপাগান্ডা, এই যে এই হয়ে গেল ওই হয়ে গেল, এগুলো বোধহয় আমার মনে হয় যেন একটু কিছুটা নিয়ন্ত্রিত হবে আশা করি আর কি। তবে আমরা আমাদের দেশে গণতন্ত্র ফেরত যেতে চাই। আমরা চাই যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক। তবে এই ভোটাধিকারের আগে আমরা চাই যে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার হোক। তারপরে একটি সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তার ক্ষমতায়ন আমরা চাই। বাট সেনাবাহিনী, জেনারেল ওয়াকারকে কিন্তু আমি একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করছি, আমি জানি না উনি শেষ পর্যন্ত রাখবেন কিনা। বাট আমরা চাই যে অনেক বিষয় নিয়ে কথা হোক, কথা হলে আসলে বিতর্কের অবসান ঘটে, মানুষের মধ্যে অনেক বিষয় ক্লিয়ার হয়। আপনি যদি কথা না বলেন, আপনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু মানুষ তার মতো করে স্পেকুলেট করে, চিন্তা করে, ভাবনা করে, আর এর মধ্যে পরাজিত হাসিনার অনুসারীরা নানা রকমের তথ্য মাথার মধ্যে ইনপুট দেয়, নানা রকমের বিশৃঙ্খলাতে চেষ্টা করে। আশা করি এই বিষয়গুলো, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা গুরুত্বের সাথে এই বিষয়গুলো গ্রহণ করবেন। মেজর সুমন, কর্নেল শামস, আপনাদের দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা, আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি বললেন, নিশ্চয়ই আমরা এই অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা শেখ হাসিনার প্রতিহিংসা শিকার, নট অনলি শেখ হাসিনা, তারেক সিদ্দিকের প্রতিহিংসার শিকার হয়ে যারা সেনাবাহিনী থেকে অকালে চলে যেতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে, তারা নিশ্চয়ই তাদের যথাযোগ্য সম্মান, মর্যাদা এবং ক্ষতিপূরণ পাবেন, সেটি আমরা বিশ্বাস করতে চাই। জেনারেল ওয়াকার যেভাবে অন্তত হাদিসের কথা বলে তিনি যেভাবে বক্তৃতা শুরু করেছেন, তাতে আমার মনে হয় যে তিনি এই বিষয়টার বাইরে যাবেন না। সুমন ভাই, ইন্টারেস্টিং কি জানেন, ওনার পুরো বক্তৃতার যতটুকু আমি পেয়েছি আমার মনে হচ্ছে উনি একটি ইয়োগা ক্লাসে আছেন। শেষের দিকে দেখেন রিস্ট্রেইন, এথিক্স সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে উনি একটা কুল ডাউন করার একটা, এটা কিন্তু ওনার আগে থেকেই স্বভাব। উনি যখন ক্লাসও নিতেন তখন তার শেষে চেষ্টা করতেন স্পেসিফাই কোনো ভাই জাস্ট 30 সেকেন্ড। কারণ আমি একটা জিনিস বলি কি, এখানে আগের রেফারেন্স আসতে পারে আওয়ামী লীগের সময় এক র্যাঙ্ক অন্যান্য কিছু, এখানের এই জিনিসটা কিন্তু আলাদা। অফিসারদের গুম করা হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আর বড় কথা, জেনারেল ওয়াকার, আপনি বা আপনার সাথে অফিসাররা এটা করে নাই, কিন্তু আপনি অন্তত করেন নাই এগুলা, এই খারাপ অন্যায় আপনি করেন নাই। সুতরাং আপনি এই কাজটা করেন স্যার, তাদেরকে সম্মান দেন, সম্মান কিন্তু আপনার এবং সেনাবাহিনীরই বাড়বে, এটাই আমার কথা। আর 25শে ফেব্রুয়ারিতে আপনি যে ওই যে ফুল স্টপ দিয়েছেন, ওইটার উপরে ফ্লুইড লাগাই দেন, একটা ফ্লুইড দিয়ে দেন। আমি আশা করবো অন্তত শেখ হাসিনার বিচারের ফুল স্টপ দেওয়ার কোনো সুযোগ। আমি অ্যাকচুয়ালি কনক ভাই কালকে বক্তব্যের পরে আমি আশা করি আই হ্যাভ সিন ফান্ডামেন্টাল চেঞ্জ ইন দ্য টোন। আশা করি যে অল উইল টেক এ স্টক অফ এভরিথিং এবং আমরা উইল সি পজিটিভ আউটকাম ফ্রম দিস ইনশাআল্লাহ। ভাই দেখেন, আমি হচ্ছে একদম সিভিলিয়ান পারসন, একেবারে অতি সাধারণ মানে সিভিলিয়ান। বিডিআর বিচার হইলে আমার কি, সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত অফিসাররা বিচারের সম্মুখীন হইলে বা সেনাবাহিনী যদি তার সমর্যাদায় ফিরে যায়, আমার কি, আমার কিছুই না, আমার দেশের মর্যাদা বাড়বে। সেনাবাহিনী সেটাই হচ্ছে মূল বেনিফিট, আমার তার অন্য কোনো বেনিফিট নেই। সো এই জন্যই কথা বলে যাচ্ছি, এই জন্যই চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং আলোচনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অনেকে অনেক রকম ভাবে সমালোচনা করেন। আমরা আশা করি আজকের অনুষ্ঠানের পরে
ডিজিএফআই, এনটিএমসি বা অন্য কারো যদি কোনো বট বাহিনী থাকে তাদেরকে দয়া করে নিয়ন্ত্রণ করবেন। পরিস্থিতি কিন্তু হাসিনার যুগ নাই, এটা সেইভাবে কাজ করলে হবে না। আর বট বাহিনীর আজে বাজে কমেন্টস দিয়ে আমার মনে হয় না যে আমাদের কণ্ঠকে আপনারা রোধ করতে পারবেন। বিএনপির হুক্কা হুয়া বাহিনী, কোনো লাভ নাই, চিল্লি করে কোনো লাভ নাই। আমরা কিন্তু বিএনপির পক্ষেও না, আওয়ামী লীগের পক্ষেও না, জামাতের পক্ষেও না, নতুন ছাত্রদের দলের পক্ষেও না, আমরা আমাদের দেশের পক্ষে। কোথাও যদি যে কোনো ব্যত্যয়, যে কোনো রকমের কনফিউশন, যে কোনো রকমের বিষয় আমাদের চোখে পড়ে বা আমাদের কাছে তথ্য আসে, সেই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসবো। আর একটি বিষয় যখন সামনে আনা হয়, যেমন ধরেন এখন যদি আমি বলি যে আপনারা জরুরি অবস্থা জারির পায়তারাকে নিয়ে যে রিয়েক্ট করেছেন, ভবিষ্যতে কি ইনফরমেশন আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো না? আমি অবশ্যই শেয়ার করবো। আর আপনারা আমি কমেন্টসে দেখছিলাম যে এইগুলো বট কমেন্টসই সম্ভবত, পিনাকি ভট্টাচার্য, রিয়াজ হোসেন সব মিলিয়ে আপনারা অনেক মন্তব্য করছেন। আমরা প্রত্যেকের জায়গায় ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকের নিজস্ব এডিটোরিয়াল পলিসিতে আমরা কাজ করি। খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনায় আমরা এই তিনজন একসাথে সে বিষয়টি আলোচনা করার চেষ্টা করি, এবং আমরা যখন আলোচনা করি তখনও আমরা স্ব এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কথা বলি। আমরা কেউ কারো দ্বারা নিয়ন্ত্রিত না, আমরা কেউ কারো দ্বারা প্রভাবিত না। আশা করি আপনাদের এই ভুল ধারণার অবসান ঘটবে। আশা করি আজে বাজে কমেন্টস না করে আপনারা বোঝার চেষ্টা করুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। উগ্রতা দেখিয়ে গালাগাল করে কোনো ফায়দা কোনো দিকেই হবে না। আওয়ামী লীগ বহু চেষ্টা করছে, বহু কিছু করে গেছে, কোনো ফায়দা হয়নি, আলটিমেটলি পালাতে হয়েছে লেজ তুলে।